চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে দেশটির তিয়ানজিনে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ এই সম্মেলনে বিশ্বের 20টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। মোদী এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটি আলোচনায় উঠে আসবে। এর আগে জাপানে 2 দিনের সফর শেষ করে চীনে যান মোদী। জাপান সফরে মোদী বলেছেন, চীন ও ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের কয়েকটি প্রদেশ। টানা ভারী বৃষ্টির পর দেশটির ইতিহাসে প্রথম একসাথে চেনাব, রবি ও শতদ্রু নদীর পানি উপচে পড়ায় তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। এতে পাঞ্জাব প্রদেশে 2300টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় আক্রান্ত হয়েছে এসব গ্রামের 15 লাখের বেশি মানুষ। এসব পরিস্থিতির মধ্যে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নতুন করে আরও বৃষ্টি, ঝড় ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শারমিন শ্রাবণীর রিপোর্ট। যতদূর দৃষ্টি যায় শুধুই অথই পানি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চিত্র এটি। শহর থেকে গ্রাম, সব জায়গায় একই অবস্থা। টানা ভারী বৃষ্টির পর চেনাব, রবি, শতদ্রু নদীর পানি একসঙ্গে উপচে পড়ায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। এই 3টি আন্তঃসীমান্ত নদীর পানি একই সময় ফুলে ওঠা পাকিস্তানের ইতিহাসে প্রথম। এতে পাঞ্জাব সহ আশপাশে কয়েকটি প্রদেশের কয়েক হাজার গ্রাম প্লাবিত হয়েছে। শনিবারও পাঞ্জাবের রাজধানী লাহোর সহ বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হয়েছে। প্রশাসনের অব্যবস্থাপনার কারণে এমন দুর্যোগে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পাঞ্জাবের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন সঠিক সময়ে উদ্ধার ও বার্তা পাঠাতে ব্যর্থ হয়েছে। দুঃখজনক বিষয় হলো, রাত 1:30টার দিকে সবকিছু ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়। সব ডুবে যাওয়ার পর এ বার্তা দিয়ে কি হবে? আমাদের বাড়ির দরজায় পানি পৌঁছানোর পর পুলিশ এবং রেঞ্জার্স আমাদের উদ্ধার করে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমী বন্যায় এখন পর্যন্ত 835 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাঞ্জাব প্রদেশেই মারা গেছেন 195 জন। প্রাণহানির পাশাপাশি ফসল, বাড়িঘর, রাস্তাঘাট ও বিপুল সংখ্যক গবাদি পশু বন্যার পানিতে তলিয়ে গেছে। ক্ষতিপূরণ পাবেন কিনা তা নিয়েই শঙ্কায় রয়েছেন অনেকে। আমরা যখন বাড়িতে ফিরে যাব তখন ক্ষতির কথা জানতে পারবো। আমাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছে। বাড়ির আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। এগুলোর ক্ষতিপূরণ কি দিবে? আর বন্যার পানি আসার কিছুক্ষণ আগে আমাদের উদ্ধার করা হয়। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নতুন করে এসব অঞ্চলে আরও বৃষ্টি, ঝড় ও বজ্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর আগে 2022 সালে ভয়াবহ বন্যায় দেশটির 1/3 এলাকা ডুবে গিয়েছিল। শারমিন শ্রাবণী, 71। গোপনে পরিচালনা করা নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তারা হুঁশিয়ারি দিয়েছে, 1 মাসের মধ্যে বিউটি পার্লারগুলো বন্ধ করতে হবে। নির্দেশনা অমান্য করলে জেল জরিমানার কবলে পড়তে হবে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। তালেবান সরকার 2023 সালে 12,000 বিউটি পার্লার বন্ধের নির্দেশ দেয়। এতে এসব প্রতিষ্ঠানে কাজ করা 50,000 নারী কাজ হারান। তবে অনেকে গোপনে তাদের ব্যবসা চালিয়ে আসছিলেন। সেগুলো বন্ধ করতেই এখন নতুন করে ধরপাকড় শুরু করতে যাচ্ছে তালেবান। তারা জানিয়েছে, গোপনে চলা এসব ব্যবসার মূলোৎপাটন করতে চায় তারা। এজন্য দেশ জুড়ে কমিউনিটি নেতা ও সমাজের বয়োজ্যেষ্ঠদের গোপন বিউটি পার্লারগুলো খুঁজে বের করে সেগুলোর তথ্য নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে মস্কো। অন্যদিকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কো 500টিরও বেশি ড্রোন এবং 45টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এইসব ড্রোন ও মিসাইল ইউক্রেনের 14টি অঞ্চলে আঘাত এনেছে বলে দাবি করেছে কিয়েভ। হামলায় 1 নারী নিহত হয়েছেন এবং 28 জন আহত হয়েছেন, যার মধ্যে 3 শিশুও রয়েছে। রুশ হামলায় রাজধানী কিয়েভের নিকটবর্তী রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও সর্বোচ্চ ক্ষতি হয়েছে দেশটির মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতে রাশিয়ার ক্রাসনোদার এবং সিজরান তেল শোধনাগারে আঘাত এনেছে। 2টি শোধনাগারেই এর আগেও হামলা হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রিও প্যারুবিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরে দেশটির লভিভ শহরে ফ্রাঙ্কিভস্ক জেলায় পুলিশ গুলির শব্দ পাওয়ার পর এই ঘটনায় তদন্ত নামে। পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্যারুবিকে একটি
বাইকে সজ্জিত এক দুষ্কৃতকারী একাধিকবার গুলি করেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে একটি ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন এবং এতে শোক প্রকাশ করেছেন। জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইগোর ক্লাইমেনকো এবং প্রধান প্রসিকিউটর রুজলান ক্রাফচেঙ্কো লভিভে এই ভয়াবহ হত্যাকাণ্ড সম্পর্কে রিপোর্ট করেছেন। তিনি আরও জানান, এরই মধ্যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের পরিবারকে সুন্দর জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, যুদ্ধে নিহতদের শহীদ আখ্যা দিয়ে তিনি তাদের বীরত্বের প্রশংসা করেছেন। এর আগে শুক্রবার নিহত সেনাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে কিম নিহত সেনাদের মূল্যবান জীবন রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য শোক প্রকাশ করেছেন। এদিকে KCNA জানিয়েছে, কিম গেল বছরের আগস্টে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত সেনা মোতায়েনের সংখ্যা প্রকাশ করেনি পিয়ংইয়ং বা মস্কো। তবে দক্ষিণ কোরিয়ার দাবি, প্রায় 15,000 সেনার মধ্যে অন্তত 600 জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর 24 ঘন্টার হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 77 জন। এদের মধ্যে কয়েকজন ত্রাণ প্রত্যাশীও রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার শুধু গাজা সিটিতে 47 জন নিহত হয়েছে। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের হামলায় নিহত হন 19 জন। একই দিন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, গাজা সিটিতে অভিযানে হামাসের দীর্ঘদিনের মুখপাত্র আবু উবেইদা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলা জোরদার করায় গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ঝুঁকিপূর্ণ হবে বলে সতর্ক করেছেন রেড ক্রসের প্রধান মির্জানা স্পোলজারিক। শনিবার তিনি সতর্ক করে একথা বলেন। তিনি বলেন, ইসরায়েল তাদের অভিযান তীব্র করায় একসাথে অনেক মানুষের নিরাপত্তা দেওয়াটা কঠিন। তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। এক বিবৃতিতে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে গাজা সিটি থেকে ব্যাপকভাবে মানুষকে স্থানান্তর করা অসম্ভব। হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব শহর। শনিবার তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জিম্মি বিনিময়ের একটি চুক্তি করতে চাপ প্রয়োগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাস তৈরির আহ্বান জানান আন্দোলনকারীরা। এদিন তেল আবিবের ওই বিক্ষোভে জড়ো হন জিম্মিদের পরিবারের সদস্য সহ হাজার হাজার মানুষ। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছে হুথি বিদ্রোহীরা। গাজা যুদ্ধ চলাকালে ধারাবাহিক হামলায় এটাই সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু। গত বছর নিয়োগ পাওয়া আহমেদ গালেব নাসের আল রাহাবি বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্য কর্মকর্তাদের সঙ্গে নিহত হন। এর আগে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার জানিয়েছিল, তারা একটি হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের নারীদের হিজাব পরার আইন বহাল থাকলেও কার্যকরভাবে তা চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার টেলিভিশনের এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তিনি ব্যক্তিগতভাবে হিজাবের পক্ষে এবং তার পরিবারের নারী সদস্যরা সবাই হিজাব পরেন, কিন্তু এটি দেশের অন্য সব নারীও মেনে চলবেন কিনা সেটি ব্যক্তিগত সিদ্ধান্ত। এ সময় ইরানের কঠোর হিজাব আইন থাকলেও তা কারো উপর চাপিয়ে দেওয়া যাবে না, আর এই অধিকারও কারো নেই বলে আবারও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এই তথ্য জানিয়েছে। তাদের অভিযোগ, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্পর্শকাতর স্থাপনার অবস্থান ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সম্পর্কে তথ্য পাচারের চেষ্টা করছিলেন। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা মোসাদের কাছ থেকে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন এবং পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে তাদেরকে আটক করা হয়। আপিল কোর্টের রায় ধাক্কা খেলে অধিকাংশ দেশের পণ্যে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতি বহাল থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কংগ্রেসকে বাদ দিয়ে নির্বাহী ক্ষমতা বলে ট্রাম্প সম্পূরক শুল্ক আরোপ করলেও প্রচলিত আইনের অন্তত 2টি ধারা মার্কিন প্রেসিডেন্টের এই স্বেচ্ছাচারিতাকে সমর্থন করে। পাশাপাশি সর্বোচ্চ আদালতের রায় ট্রাম্পের বিরুদ্ধে গেলেও অপরিবর্তিত থাকবে বিদেশ থেকে আমদানিকৃত স্টিল, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইল খাতে ব্যবহৃত যন্ত্রাংশে আরোপিত শুল্ক। ঋতু সাহার প্রতিবেদন। অধিকাংশ দেশের পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল কোর্ট। 127 পৃষ্ঠার রায় বলা হয়েছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের একটি দেশের ওপর সম্পূরক শুল্ক আরোপের ক্ষমতা নেই। আদালতের এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী 14 অক্টোবর। আর নির্দিষ্ট সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদনের সুযোগ পাবে ট্রাম্প প্রশাসন। কিন্তু এখন প্রশ্ন উঠে আসছে, যদি আপিল কোর্টের রায় বহাল থাকে তাহলে কি বাতিল হয়ে যাবে ট্রাম্পের নয়া শুল্ক নীতি? ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারি ব্যয় কমানো ও ফেডারেল সরকারের অর্থনৈতিক ঘাটতি পূরণে একাধিক পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। কংগ্রেসকে বাদ দিয়েই জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করে বিদেশি পণ্যে জুড়ে দিয়েছেন সম্পূরক শুল্ক। মার্কিন অর্থনীতির ভঙ্গুর দশার দোহাই দিয়ে জারি করেছেন ন্যাশনাল এমার্জেন্সির। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনের বিধান মানলে আদালত কখনোই ট্রাম্পের ব্যাখ্যা মেনে নেবে না। যেমন ফেডারেল সরকারের বাণিজ্য ঘাটতি পূরণে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন, কারণ এই ঘাটতি বহু বছর ধরেই চলছে। একে জরুরি অবস্থা বলা যায় না।
তবে বর্তমান প্রশাসনের জন্য এটা সবসময়ই চ্যালেঞ্জের, কাজেই তারা উচ্চ আদালতে আবেদন করবেন, এটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী একটি দেশের ওপর সম্পূরক শুল্ক নির্ধারণের ক্ষমতা আছে কংগ্রেসের, যদিও আইন প্রণেতারাই ধীরে ধীরে এই ক্ষমতা ব্যবহারের সুযোগ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে, যার সর্বোচ্চ সুযোগও নিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের নয়া শুল্ক নীতির বেশ কিছু বিষয় আপিল কোর্টের এ রায়ের আওতায় থাকছে না, যেমন বিদেশ থেকে আমদানি করা স্টিল, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইল খাতে ব্যবহৃত যন্ত্রাংশে আরোপিত শুল্ক অপরিবর্তিত থাকবে। এমনকি প্রথম মেয়াদে ট্রাম্প চীনের উপর যে শুল্ক আরোপ করেছিলেন তাতে বাধা দিতে পারবে না আপিল আদালতের রায়। এদিকে কয়েকজন বিচারকের দাবি, 1977 সালের আইনের শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এছাড়া আইনের 301 ধারা ছাড়াও বাণিজ্য সম্প্রসারণ আইনের 232 ধারা অনুযায়ী বর্তমান ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট পণ্যের ওপর শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে। ঋতু সাহা, 71। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সাউথ লন থেকে একটি পারিবারিক গলফ ট্রিপে যেতে দেখা গেছে। ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য ঘিরে শুক্রবার এক্সে ট্রাম্প মৃত এবং ট্রাম্প কোথায় ট্রেন্ড হওয়ার পর জনসমক্ষে এলেন তিনি। মাত্র 15 সেকেন্ডে 3 ধরনের হৃদরোগ শনাক্ত করবে এআই স্টেথোস্কোপ। এই উদ্ভাবনের মধ্য দিয়ে হৃদরোগ চিকিৎসায় বড় পরিবর্তন আসছে বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পেরিয়াল কলেজ হেলথ কেয়ার NHS ট্রাস্টের গবেষকরা এআই স্টেথোস্কোপটি উদ্ভাবন করেছেন। তারা জানিয়েছেন এই স্টেথোস্কোপ দিয়ে মুহূর্তের মধ্যে হার্ট ফেলিয়ার, হার্ট ভালভের রোগ এবং অস্বাভাবিক হার্টবিট শনাক্ত করা যাবে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।